নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমাদের প্রত্যেকটি জিনিসই ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আপনার হেয়ার ফলিংও হয় না, সেটাও আপনার মন খারাপের একটা বড় কারণ হবে। আপনার স্কিনের প্রবলেম হচ্ছে, সেটাও আপনার মন খারাপ করে দেবে। আপনার সুগার আছে, আপনার থাইরয়েড রয়েছে, আপনার কোলেস্টেরলের সমস্যা বাড়ছে, ইউরিক অ্যাসিড আপনার জন্য প্রবলেমের হয়ে দাঁড়াচ্ছে, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, সমস্যা যাই হোক না কেন, বা আপনার সন্তান নেশা আসক্ত হয়ে পড়ছে, মানসিক সমস্যায় ভুগছে আপনার পরিবারের মানুষ, সেটাও আপনার জন্য যথেষ্ট কষ্টের। যে কোনো ধরনের শারীরিক সমস্যা বা আমাদের সৌন্দর্যে ব্যাঘাত ঘটাচ্ছে এরকম কোনো বিষয় আমাদের মনে ভীষণ কষ্ট দেয়, আমাদের মনকে খারাপ করে দেয়। তো কিভাবে আপনাদের মনকে ঠিক রাখা যায়, কিভাবে আপনাদের স্বাস্থ্যকে ঠিক রাখা যায়, কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়, বা সমস্যায় পড়লে আপনি ঠিক কোন চিকিৎসক, কোন প্যাথির দ্বারস্থ হবেন, সব বিষয়গুলো নিয়ে আজকে আরও একবার আপনাদের সাথে আমরা আলোচনা করব। অবশ্যই এনবিপির অনুষ্ঠান মানে ভীষণ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ চিকিৎসকেরা রয়েছে এনবিপির সাথে, রয়েছে গুরুত্বপূর্ণ অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, রয়েছে গুরুত্বপূর্ণ পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, রয়েছে গুরুত্বপূর্ণ প্রচুর মানুষ যারা আপনার জীবন বদলে দিতে পারে। তো চলুন সমস্ত বিষয় নিয়ে আজকেও আপনাদের জন্য আমরা কথা বলবো, আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আমাদের শরীরের সব থেকে বৃহত্তম অর্গান আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে স্কিন। তাই এই বৃহত্তম অর্গানের দিকে একটু বৃহৎভাবে নজর রাখার দরকার রয়েছে। সেখানে কোনো সমস্যা আসছে না তো, ছোট্ট একটা কালো বিন্দুও যদি আসে সেদিকেও রাখতে হবে আপনার নজর। আর সেখানে যদি সেতি বা সোরিয়াসিসের মতন প্রবলেম হয়, বা অ্যালার্জির সমস্যা হয়, এক্সিমার মতন সমস্যা হয়, তাহলে অবশ্যই সচেতনতা আরেকটু বাড়াতে হবে। গরম পড়ে গিয়েছে, ট্যানিংয়ের প্রবলেম বা স্কিন কালো হয়ে যাওয়ার সমস্যা, নানা রকমের সমস্যা তো রয়েছে। তো সব কিছু শুনবো অবশ্যই ডক্টর ভাদুরীর কাছ থেকে। তবে সবার আগে একটু জানতে চাইবো যে প্রথমে স্কিন ওরিয়েন্টেড প্রবলেম হলে আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং এই সংস্থার অভিজ্ঞ চিকিৎসকদের কতটা বিশ্বাস করতে পারি, কতটা আস্থা রাখতে পারি? দেখুন, আমাদের এখানে যে আয়ুর্বেদিক চিকিৎসা হচ্ছে সে সব ধরনের রোগের জন্যই হয়। তার মধ্যে এই যে আমাদের যে স্কিনের প্রবলেমের জন্য স্পেশাল আমাদের একটা ডিপার্টমেন্টও রয়েছে, লাইলিগেন্স বলে। কারণ এখানে একটা যৌথভাবে কিন্তু কাজটা হচ্ছে, মানে একটা ডিপার্টমেন্ট দেখছে বাইরে থেকে কিভাবে স্কিনটা ভালো রাখা যায় বা চুলের কি সমস্যা মেটানো যায়, আরেকটা যেটা আমাদের এনবিপির থেকে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কিভাবে ভেতর থেকে আপনার যে প্রবলেমগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে ঠিক করা যায়। দুটোভাবে দেখবেন, আমরা যেমনি একটা যখন আমাদের একটা বাড়ি হয়, বাড়ি যেমনি আমরা ভেতরে পেইন্ট করি, ভেতরে সিমেন্টিং করি, এবং তেমনি বাইরে থেকেও কিন্তু পুরো জিনিসটাই আমাদের মেনটেন করতে হয়, প্রোটেক্ট করতে হয়। না হলে কিন্তু বাড়িটা ড্যামেজ হবে। ভেতর থেকে আপনি প্রোটেক্ট করলে না, বাইরেটা খালি মেনটেন করলেন, দেখবেন কিছুদিন পর বাড়িটা নষ্ট হচ্ছে। আবার ভেতর থেকে খুব সুন্দর করে আপনি সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন, বাইরের দিকটা আপনি প্রোটেকশন নিচ্ছেন না, তাহলেও কিন্তু দেখবেন কিছুদিন পর ড্যামেজ হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ভেতর এবং বাইরে দুদিক থেকেই কিন্তু আমাদের এই মানে ট্রিটমেন্ট করতে হবে, যাতে আমাদের স্কিন হেয়ার ভালো থাকে। আর এক্ষেত্রেই এনবিপি কিন্তু একদম সবার প্রথম সারিতেই রয়েছে, কারণ এখানে দুটো ব্যবস্থাই কিন্তু রয়েছে, যেটা বাইরে থেকে এবং ভেতর থেকে একটা স্কিনকে ঠিক রাখতে পারে। একদম তাই। আপনি বিশ্বাস করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে, কারণ অনেকেই কিন্তু আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো চায় 9830235527 বা 37, সেখানে প্রশ্ন করেন একটা যে আমাদের স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, সেখানে কি এনবিপিতে আসতে পারি, সেখানে কি এনবিপিতে ট্রিটমেন্ট রয়েছে? তো আপনাদের জন্য আমরা জোর গলায় বলছি, আপনাদের যে কোনো ধরনের স্কিনের প্রবলেমের ট্রিটমেন্ট কিন্তু পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে সবার আগে একটু সৌন্দর্যের বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি, তারপর আমাদের ক্রিটিক্যাল যে সমস্যাগুলো রয়েছে বা ক্রনিক স্কিন ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনায় আসবো। প্রথমেই যেটা যে ডক্টর ভাদুরী, যে গরমে কিন্তু আমরা পা দিয়ে ফেলেছি, এই বাইরে থেকে যখন স্টুডিওতে আসি স্টুডিওটা খুব আরামের মনে হয়, আবার যখন বাইরে বেরোতে হবে খুব কষ্ট হয় যে এই গরমে আবার বেরোতে হবে, কিন্তু গরমটাকে তো গ্রহণ করতেই হবে। অত্যাধিক গরম আমাদের স্কিনের কি কোনো ক্ষতি করে? তো কোন কোন দিকে আমাদের এই গরমকালে একটু নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে? হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের স্কিনে যদি অতিরিক্ত মাত্রায় হিট রেগুলার আমরা নিতে থাকি, তাহলে কিন্তু স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কারণ অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে মানুষের কি আছে, হিট অ্যালার্জি আছে। যখনই এই হিট অ্যালার্জির প্রবলেমটা থাকে, তখন কিন্তু অতিরিক্ত গরম কিন্তু তাদের সহ্য হবে না। বিভিন্নভাবে কিন্তু স্কিনের মধ্যে র্যাশ আসবে, স্কিনে ইচিং হবে, এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন কিন্তু হচ্ছে।
তো এক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে অতিরিক্ত গরমে যদি এই প্রবলেমগুলো যাদের আছে তাহলে সেই মানে এই হিটটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। কিভাবে অ্যাভয়েড করব? প্রথম কথা হচ্ছে আমাদের ছাতা ইউজ করতে হবে, হালকা কালারের পোশাক পরতে হবে, ঠিক আছে? এবং তার পাশাপাশি স্কিনের মধ্যে আমাদের কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে, কারণ এই যে হিট অ্যালার্জি থেকে কিন্তু অনেকের দেখা যায় যে মুখটা লালচে হয়ে যায়, তো সেগুলোর জন্য প্রোটেকশন দরকার। এবং তার সাথে খুব বেশি পরিমাণে কিন্তু আমাদের হাইড্রেটিং এজেন্ট, যেটা হচ্ছে কি ওয়াটার এবং ওয়াটারের মতো যেগুলো, যেমন হচ্ছে ফলের রস, এগুলো কিন্তু ইনটেক করতে হবে যাতে আমাদের স্কিন ডিহাইড্রেটেড না হয়। তাহলে কি হবে, কিন্তু এই প্রবলেমগুলো আরও বাড়তে থাকবে। আর তার পাশাপাশি যেটা বললাম যে সানস্ক্রিনও ইউজ করতে হবে, যাতে রৌদ্রতে আমাদের যে ট্যান পড়ে যায়, সূর্যের আলোতে যে কালো দাগ হয়ে যায় স্কিনের ওপরে, সেটা যাতে না আসতে পারে। একদম। তো সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো আপনাদের জন্য, স্কিনকে ভালো রাখার, যত্নে রাখার, আর স্কিনের গ্লোয়িং বা এই সৌন্দর্য বাড়ানোর জন্য কি কি করণীয়, সব দিকটা আমরা নজর রাখবো। তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি কাঞ্চন দাস বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বলুন কাঞ্চন বাবু, বয়স কত আপনার? হ্যাঁ, বয়স হচ্ছে 25 বছর। 25 বছর। আচ্ছা, কি সমস্যা হচ্ছে 25 বছরে? হ্যাঁ, মাথার চুল উঠে যাচ্ছে। হেয়ার ফলিং এর প্রবলেম। কোনো শারীরিক সমস্যা আপনার রয়েছে? না না একদম। ওকে। রাতে ঘুম ভালো হয়? না। রাতে ঘুম বেশি রাত্রে অবধি জেগে থাকেন? হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে যেটা হচ্ছে আপনি এখন কি করছেন? চাকরি বাকরি করছেন না পড়াশোনা করছেন? না না, পড়াশোনাই করছি। পড়াশোনা করছেন। তাহলে আপনার কি এমন হচ্ছে যে খুব বেশি স্ট্রেস আসছে? পড়াশোনা নিয়ে হ্যাঁ। খুব বেশি চিন্তা করছেন বা চাকরি বাকরি নিয়ে হ্যাঁ চিন্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর খাওয়া দাওয়ার ধরনটা কি একটু বলুন? যেমন বাড়ি খাবারে সকালে মুড়ি। পেটের কোনো গন্ডগোল আছে? হজম ঠিক হ্যাঁ। মতো হয়? হজম ঠিক হয়? না না না। হজম হয় না। পায়খানা কনস্টিপেশন আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি পুরো ব্যাপারটা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে চুল পড়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে। তার প্রথম কারণ হচ্ছে চুলের যত্ন নেওয়া। চুলের যত্ন যদি আমরা ঠিক মতো না নিই তাহলে চুল পড়তে পারে, এটা স্বাভাবিক, যে কোনো বয়সেই কিন্তু এটা হতে পারে। চুলের যত্ন এবার আমরা নেব কিভাবে? আমার চুলের ধরন অনুযায়ী কিন্তু আমার মাথার শ্যাম্পুটা ইউজ করতে হবে। সেই শ্যাম্পুটা যদি আমি ইউজ করি তাহলে আমার চুল পরিষ্কার থাকবে, চুলের গোড়ায় নোংরা জমতে পারবে না। আজকালকার দিনে যেহেতু পলিউশন খুব বেশি, ধুলোবালি খুব বেশি, সেই জন্য অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন আমাদের কিন্তু শ্যাম্পু করা উচিত। আচ্ছা, এটা প্রথম গেল। দ্বিতীয়ত, দেখতে হবে আমার চুলের মধ্যে কোনো রকম ইনফেকশন হচ্ছে কিনা, ড্যান্ড্রাফ হয়ে যাচ্ছে কিনা। যদি কোনো রকম ইনফেকশন হয় চুলে, ফাঙ্গাল ইনফেকশন, অথবা দেখা যাচ্ছে যে আমার চুলের মধ্যে বিভিন্ন কোনো ধরনের ড্যান্ড্রাফ রয়েছে, তাহলে সেই ড্যান্ড্রাফটাকে ঠিক করে নিতে হবে। ড্যান্ড্রাফ ঠিক করার জন্য কি করতে হবে? প্রথম কথা, ড্যান্ড্রাফ যাতে না বাড়ে তার জন্য মেনটেনেন্স করতে হবে, তার কিছু লোশন ইউজ করতে হয়, এবং তার পাশাপাশি কিছু ট্রিটমেন্ট আছে যেই কারণে ড্যান্ড্রাফটা হচ্ছে সেইটা কিন্তু ঠিক করতে হবে। সেই ব্যবস্থা কিন্তু আমাদের এনবিবিতে রয়েছে। আর এই যে আমি বললাম যে এক লোশন ইউজ করতে হবে, শ্যাম্পু ইউজ করতে হবে, এগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকেই পাবেন। আমাদের যে লায়ালিগেন্স বললাম ডিপার্টমেন্টে, সেই ব্র্যান্ডেডই কিন্তু জিনিসগুলো পেয়ে যাবেন। আপনার স্কিন টাইপ অনুযায়ী কতটা খুশকি আছে সেই অনুযায়ী পেয়ে যাবেন। কী টাইপের হেয়ার আপনার, অনেকের খুব ফ্রিজি হেয়ার থাকে, মানে খুব ড্রাই, শুকনো, বেশি উস্কো খুস্কো থাকে, অনেকের খুব তেল তেলে ভাব থাকে যে শ্যাম্পু করলেও মনে হচ্ছে তেল রয়েছে, ঠিক আছে? আবার অনেকের নর্মাল, শ্যাম্পু করলে হালকা হয়, আবার শ্যাম্পু না করলে নোংরা জমলে ভারী হয়। তো এই টাইপ অনুযায়ী কিন্তু আপনার জিনিসটা নিতে হবে। আমাদের হেল্পলাইনে কল করলে আপনি পেয়ে যাবেন। দ্বিতীয়ত যেটা বলবো, আপনার যে স্ট্রেস, যে চিন্তা ভাবনায় কি হয়, আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়। যত মানসিক চাপ আমাদের বাড়ে তত কিন্তু আমাদের যেটা স্ট্রেস হরমোন সেটা কিন্তু বাড়তে থাকে। যখনই স্ট্রেস হরমোন বাড়বে আমাদের শরীরের মধ্যে নেগেটিভভাবে কাজ করতে থাকবে, মানে আমাদের যে ভালোগুলো সব খারাপ হতে থাকে। তার মধ্যে চুল পড়ে যাওয়াও কিন্তু একটা সিমটম, ঠিক আছে? তো এইটা মাথায় রাখতে হবে যে আমাদের স্ট্রেসটাকে কীভাবে ওভারকাম করা যায়, তার কি সলিউশন আছে সেগুলো দেখতে হবে। তৃতীয়ত হচ্ছে ঘুম ঠিক না হওয়া। যদি আমাদের ঘুম ঠিক না হয় তাহলে কি হয়, আমাদের শরীর সবসময় কিন্তু ড্যামেজ হতে থাকে ঘুম যদি ঠিক না হয়। কারণ রাত্রে যে ঘুমানোটা, ওই টাইমেই কিন্তু আমাদের শরীরের সব রিপেয়ার হয়। যত ক্ষয়ক্ষতি হচ্ছে সারাদিনে সেটা কিন্তু রিপেয়ার হয় রাত্রিবেলা, যখন আমরা রেস্টে থাকি।
সেই টাইমটায় যদি আমরা জেগে থাকি তাহলে কিন্তু ডিউটি আর হয় না ঠিক মতো, এবং দেখা যায় যে বিভিন্ন সমস্যা হয়, চুল পড়ে যাওয়াটাও তার মধ্যে একটা। চতুর্থ, যে পেটের সমস্যা অথবা ঠিকঠাক খাদ্য খাবার না খাওয়া বা পুষ্টিকর খাদ্য খাবার আমরা যদি না খাই যেটা চুলের জন্য পুষ্টি, তাহলে আমাদের স্ক্যাল্পটা ড্যামেজ হবে, ব্লাড সার্কুলেশন ঠিক হবে না, আলটিমেটলি কী হবে, অপুষ্টির জন্য আমাদের চুল পড়তে থাকবে। এই সবগুলো কারণ কিন্তু হতে পারে, যে কোনো একটা কারণ তো মিনিমাম থাকতেই হবে, কারণ না হলে চুল পড়তো না। তো যেটাই হোক, সব কিছুর সলিউশন আমাদের কাছে আছে। হেল্পলাইন নাম্বারে কল করে একবার আমাদের এখানে ডাক্তারবাবুদের দেখান, দেখবেন তার সলিউশন আছে। একদম, অনেক ক্ষেত্রে অনেক কিছু জানার পরেও আমাদের কিন্তু সেই কাজগুলো করতে হয়। মানে রোদে বেশি থাকা উচিত নয়, কিন্তু আপনার কাজটা সম্পূর্ণভাবে রোদে, রাত জাগা উচিত নয়, কিন্তু আপনার নাইট ডিউটি বেশিরভাগ থাকে, বাইরের খাবার খাওয়া উচিত না, কিন্তু আপনি ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, ফলে বাইরের খাবার আপনাকে খেতেই হচ্ছে, পলিউশনে থাকতেই হচ্ছে, তো তারপরে আপনার ড্যামেজ আসতেই পারে। তো সেখানে আপনার পাশে রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আসুন না, কিছু পরামর্শ এবং কিছু ট্রিটমেন্ট, কিছু প্রোডাক্ট, কিছু মেডিসিনের মধ্যে থেকে আপনি পলিউশন বা এই বেনিয়ম জীবনযাপনের মধ্যে থেকেও কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। কেউ আছেন আমাদের সাথে, একটু দেখে নেব। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি প্রীতম দাস বলছি। হ্যাঁ, প্রীতম বাবু, কোথা থেকে ফোন করছেন? অনেক থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার পেটের সমস্যা। আমার সারাদিনে 4-5 বার খাবারও হয়ে যেতে হয়, পেটে কামড় দেয় আর পটি হয়। এটা আমার আচ্ছা। 4 বছরের রোগ। আমি অনেক ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনো কিছু হয়নি। আচ্ছা, পেটের সমস্যা। আপনার পায়খানা দিয়ে কি আম পড়ে, মানে শ্লেষ্মার মতো একটা কফের মতো জিনিস কি পড়ে? ওটা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে ওটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, পেটে কামড় দেয়, পটি দিয়ে যায়, তখন পটি সেই মানে যতটা হওয়ার কথা ততটা অল্প। আচ্ছা, আর আপনার এটা মানে পায়খানার কোনো সময় গময় নেই? কোনো সময় হয়তো আপনি বাইরে বেরোবেন, দেখা যাচ্ছে তখনই পেয়ে গেল? মানে নরমালি 3 থেকে 4 বার আমার হয়, তার ওভার হলে 12 বার। না, আমি বলছি মানে যে কোনো সময় হতে পারে, তাই তো? ধরুন রেডি হয়েছেন, বাইরে যাবেন, তখনও পেয়ে যায় অনেক সময়। হ্যাঁ, আবার বাইরে যাওয়ার আগে মনের মধ্যে এত ভয় থাকে, মানে ধরুন কোনো হ্যাঁ। না হলে একটু ঘুরে ঘুরে আসে, যদি নাও হয় মানে হ্যাঁ। এই নিনিয়াটা আমার এখন হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, আইবিএস বলা হয়, ইরিটেবল বাউল সিনড্রোম এটাকে বলা হয়। আপনি শুনতে থাকুন, আমি বলছি, ঠিক আছে? এটার থেকে কিন্তু যদি আপনি মানে মুক্ত না হতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনার কিন্তু হেলথ ডিটোরিয়েট করতে থাকবে, কারণ আপনার যে খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে যে পুষ্টি আছে সেটা কিন্তু শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য এটার ট্রিটমেন্ট করাতে হবে। এই আইবিএস এর ট্রিটমেন্ট আমাদের এখানে হয়। করলে কি হবে, আপনার যে গাট হেলথ, মানে আপনার যে পেটের যে সমস্যাগুলো, পেটের যে আমাদের কি থাকে, আমাদের পেটের মধ্যে কিছু কিন্তু ব্যাকটেরিয়া থাকে, খুব ভালো ব্যাকটেরিয়া, এবং আমরা যদি সুন্দর মতো খাদ্য খাবার মেনটেন করে খাই, ভালো খাদ্য খাবার খাই, সঠিক টাইমে খাদ্য খাবার খাই, তাহলে ওই ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু বৃদ্ধি পায়, এবং যত ওই ভালো ব্যাকটেরিয়াগুলো আমার শরীরের মাত্রা ঠিক থাকবে, যতটা পরিমাণে দরকার, তাহলে দেখবেন আমাদের এই পেটের কোনো সমস্যা কিন্তু আসতে পারবে না। এটা হচ্ছে প্রথম, ঠিক আছে? এবার যখনই আমাদের খাওয়া দাওয়া উল্টোপাল্টা হবে, ঠিক খাবার খাচ্ছি না, ভুল খাবার খাচ্ছি, খুব বাইরের খাবার বেশি খেয়ে ফেলছি, সঠিক টাইমে খাচ্ছি না, তখন কিন্তু এই যে খাবারের ধরনটা, এটাই কিন্তু আমাদের পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলো ধ্বংস হতে থাকে, তার পাশাপাশি ভালো খারাপ ব্যাকটেরিয়াগুলো কিন্তু বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? মানে বাড়তে থাকে। যখনই খারাপ ব্যাকটেরিয়াগুলো বাড়তে থাকবে তখন কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা হবে, কনস্টিপেশনের সমস্যা হতে পারে, হজমের সমস্যা হতে পারে, গ্যাস, অ্যাসিডিটি, এইসব সমস্যা কিন্তু আসতে পারে। তো আপনার ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে, আইবিএস এর সমস্যায় কিন্তু এই প্রবলেমটা কিন্তু থাকে। তো তার জন্য কি করতে হবে, এটার প্রপার ট্রিটমেন্ট করে আপনার পেটটা যাতে ভালো থাকে তার ব্যবস্থা করতে হবে। এর জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, এবং দেখবেন আপনার পেটের সমস্যা থেকে দেখবেন হয়তো আপনি দুর্বল থাকবেন, খুব ক্লান্ত ভাব বেশি থাকবে, অথবা দেখা যাবে যে আপনার ঠিকমতো ঘুম আসছে না, অথবা দেখা যাবে আপনার চেহারা ভেঙে যাচ্ছে, ঠিক আছে? খাদ্য খাবার খাচ্ছেন অনেক রকম, তবু শরীরে সেটা লাগছে না, চেহারা আরও ডিটোরিয়েট করছে, ঠিক আছে? তো চোখের নিচে কালি পড়ে গেছে, এই প্রবলেমগুলো কিন্তু এর সাথে সাথে রিলেটেড। তো এটা মাথায় রাখবেন, আপনার হয়তো আইবিএসটা কয়েক বছর ধরে হচ্ছে, এখন আপনার বয়সটা কম, যত বয়স বাড়বে এই প্রবলেমটা যদি আপনি সাথে নিয়ে চলতে থাকেন, একটা টাইমের পর কিন্তু শরীর একটু হাত তুলে দেয়, তখন কিন্তু আরও ক্রিটিক্যাল প্রবলেম আসতে থাকে। তাই এটাকে মানে ফেলে না রেখে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ডাক্তারবাবুরা আপনার নিয়ারেস্ট যে চেম্বার আছে সেখানে দেখিয়ে নিন, এটা সেরে যাবে। যদি আপনি
নিয়ম করে আমাদের ওষুধ যেভাবে দেওয়া হবে সেগুলো গ্রহণ করেন, এবং তার পাশাপাশি কি যেভাবে মেনটেন করতে বলা হবে সেভাবে মেনটেন করুন। আর যা খেতে বলা হবে সেগুলো খাবেন, যা না করে দেওয়া হবে সেগুলো খাবেন না। তো এইভাবে যদি করতে থাকেন দেখবেন অল্প দিনের মধ্যে আপনি এটার থেকে কিন্তু রিলিফ পেয়ে যাবেন। একদম। আর সেক্ষেত্রে আপনাদের বলবো যে টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে হেল্পলাইন নাম্বার, সেটা কিন্তু মনোযোগ সহকারে আপনাদের নোট করতে হবে, ফোন করতে হবে, কথা বলতে হবে। তার পাশাপাশি একটু চেম্বারগুলোর কথা বলে রাখবো। বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার রয়েছে এবং বনগাঁয় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে, কাকদ্বীপ আমাদের নতুন আবার একটি সেন্টার, কাকদ্বীপে কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন নিয়ম করে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। একদম প্রথম দিন কিন্তু থাকবেন অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা। মালদায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে চেম্বার আছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে। এবার শিলিগুড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন। এবার আসামের বন্ধুদের জন্য এটা একটা সুখবর যে আসামে আপনারা কিন্তু গুয়াহাটি বলুন, ডিব্রুগড় বলুন বা শিলচর বলুন, সব জায়গাতে কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। তাই গুয়াহাটিতে আপনারা যোগাযোগ করুন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে আমি বললাম যে অবশ্যই কিন্তু পাচ্ছেন আসামের বন্ধুরা ডক্টর বি শর্মাকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়, দুর্গাপুরে, এবারে দুর্গাপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর এটা একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট যে দুর্গাপুরে কিন্তু আবার আপনাদের জন্য যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। তাই দুর্গাপুরের দিকে সমস্ত বন্ধুদের বলবো যে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, নাম লেখান ডক্টর বি শর্মাকে দুর্গাপুরে পাওয়ার জন্য। রায়গঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আর দিল্লিতে আবারও নিয়ম করে পেয়ে যাবেন কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। মূলত এই অ্যাড্রেসগুলো রইল। তার পাশাপাশি কিন্তু আমাদের কলকাতা এবং হাওড়ায় অনেকগুলি চেম্বার রয়েছে। যেমন কলকাতায় আমাদের হেড অফিস, এদিকে মধ্যমগ্রাম রয়েছে, মধ্যমগ্রাম একদম চৌমাথার কাছে, যোগাযোগ করতেই পারেন। আবার এদিকে কালীঘাটের কাছে হাজরা শিশু মঙ্গলের একদম অপোজিটে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের সেন্টার, এবং পেয়ে যাচ্ছেন হাতিবাগান চৌমাথার একেবারে কাছে খিদিরপুরেও কিন্তু আমাদের সেন্টার রয়েছে। তার পাশাপাশি হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। আমতলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য বলবো বিষ্ণুপুর থানার যেটা একদম কাছে, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার করে সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। তাই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 এই দুটি নাম্বার নোট করুন, ফোন করুন, কথা বলুন। এবং যারা ফোন করতে চাইছেন তারা আমাদের এই অনুষ্ঠানেও ফোন করতে পারেন, ডাক্তারবাবু রয়েছেন এবং কথা বলতে পারেন। স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম, গরম এবং সেখানে স্কিনের প্রবলেম, রোদ থেকে স্কিনের ট্যানিং হয়ে যাওয়া, রোদ থেকে কি আবার ফ্রেকলস বা পিগমেন্টেশনের সমস্যাটাও আসে, নাকি ট্যানিং একটা অন্য বিষয় এবং পিগমেন্টেশন এবং এই যে ফ্রেকলস ব্যাপারটা একদম অন্য বিষয়? না দেখুন, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। এই যতগুলোই কালো দাগ আছে সেগুলোকে আমরা বলি হাইপার পিগমেন্টেশন, ঠিক আছে? সেটা একটা সানট্যান একরকম, সেটা সূর্যের আলো থেকে ডিরেক্ট একটা মানে স্কিনটাকে পুড়িয়ে দেয় বা তামাটে করে দেয়, যেটা আমরা দেখতে পাই। যত বেশি আমরা সূর্যের আলোতে থাকবো উইদাউট প্রোটেকশন, তত বেশি এটা হতে থাকবে। আবার ফ্রেকেলস বা ধরুন আমি বিশেষ করে বলবো মেচেদার সমস্যাটা, মেলাসমা যেটাকে বলা হয়, ওটা কিন্তু ওটাও কিন্তু হাইপার পিগমেন্টেশন, এবং সূর্যের আলোর কিন্তু এফেক্ট ওটার মধ্যেও হয়, ঠিক আছে? এটাই কি হয়, এই প্রথম কথা সানটেনটা হয় একদম সুপারফিশিয়াল লেয়ারে একদম, ঠিক আছে? কিন্তু আমাদের যে কি বলবো, যে মেচেদা যেটা হয় ওপরের লেয়ারে তো হয়, তার থেকে একটু ভেতরেও কিন্তু আমরা অনেক সময় ওটা দেখতে পাই। ওখানে কি হয় ব্যাপারটা, মেলানিন যেটা থাকে আমাদের স্কিনের, যেটার কালারের যেটার উপরে ডিপেন্ড করে আমাদের, যাদের কম মেলানিন থাকবে স্কিনে তাদের স্কিন তত বেশি সাদা থাকবে, যত বেশি মেলানিন থাকবে তত বেশি কালো থাকবে স্কিন। এটা আমরা উদাহরণ দিতে পারি একজন নিগ্রো মানুষকে দেখে আর একজন ধরুন আমেরিকানকে, হোয়াইট পিপলকে দেখে, ব্রিটিশকে দেখে, ঠিক আছে? যারা ব্রিটিশ তাদের ধরুন সাদা চামড়ার মানুষ যাদেরকে বলি, তাদের মধ্যে এই মেলানিনের মাত্রা প্রচণ্ড কম এবং তার থেকেই ওদের চামড়া সাদা। এবং যারা ধরুন নিগ্রোজ, তাদের কিন্তু গায়ের রং প্রচণ্ড কালো, কারণ হচ্ছে তাদের মেলানিনের
কিন্তু মাত্রা বেশি। এইটা কিন্তু একটা আবার পজিটিভ। এই যে মেলানিনটা দেখবেন যাদের সাদা চামড়া তাদের কিন্তু দেখবেন স্কিন ক্যান্সার হওয়ার চান্সেস বেশি থাকে, কিন্তু যাদের কালো তাদের কিন্তু ওই প্রবলেমটা ততটা থাকে না, ঠিক আছে? তো তার মানে সব কিছুরই ভালো মন্দ থাকে। তো এই মেন ব্যাপারটা ফ্যাক্টরটা হচ্ছে কি মেলানিন। এই যে সূর্যের আলোর থেকেও কিন্তু আমাদের দেখা যায় যে স্কিনের মেলাসমা হচ্ছে। তো আমাদের এখানে অনেক পেশেন্ট আসে যাদেরকে দেখি আমরা যে মেচেদা হয়েছে, তাদেরকে যখনই জিজ্ঞাসা করা হয় আপনি স্কিনের যত্ন নেন, তখন বলে না, মানে কোনো যত্নই নেয় না। কারণ ওই যত্নটা একটা বড় ব্যাপার, যেটা বলছিলাম, সানস্ক্রিন লাগাতে হবে, 3 বার করে মুখটা ধুতে হবে প্রপার ফেস ওয়াশ দিয়ে। কী ফেস ওয়াশ? যেটা আপনার স্কিনের টাইপ অনুযায়ী। যদি তেলাক্ত হয়, অয়েলি হয়, তাহলে একরকম হবে, নর্মাল হলে একরকম হবে, যদি ড্রাই স্কিন হয় তার জন্য আলাদা হবে। এবং তার পাশাপাশি আবার স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে, মানে জলের মাত্রা যেন স্কিন থেকে না কমে যায়। এইটা কিন্তু একটা মারাত্মক বিষয়। আমাদের দেখবেন শীতকালে ঘাম হচ্ছে, এবার যদি আপনি না খান বেশি করে জল, তাহলে কি হবে, আপনার ডিহাইড্রেশন হয়ে যাবে, এবং ডিহাইড্রেশনের ফলে আমরা কি দেখি, স্কিন কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে, শরীরে কষ্ট আসবে। এবং শীতকালেও আমরা দেখি জল কম খাওয়ার টেন্ডেন্সি থাকে আমাদের, তখন কিন্তু দেখা যায় যে ডিহাইড্রেশন হচ্ছে, মানে স্কিনের থেকে আমাদের জল কমে যাচ্ছে। তার মানে স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে। সেটা কিভাবে করতে হবে? খাদ্য খাবারের মাধ্যমে আমাদের বেশি পরিমাণে জল খেতে হবে সারা বছর, শুধু শীতকাল বা গরমকাল আলাদা করে কিছু নেই, সারা বছরে যথেষ্ট পরিমাণে জল খেতে হবে। তার সাথে সাথে আমাদের ফ্রুটস খেতে হবে, রসালো ফ্রুটস যেগুলো। দেখবেন একটা জিনিস, যে সময়ে যেটা দরকার সেই সময়ে কিন্তু সেই ফলটা পাওয়া যায়, ঠিক আছে? আমরা বলছি যে গরমকালে কি বেশি ডাব পাওয়া যায়, কি পাওয়া যাচ্ছে? মৌসম্বি পাওয়া যাচ্ছে, তরমুজ পাওয়া যাচ্ছে। আবার দেখুন শীতকালেও কিন্তু আপনি এই রসালো ফল পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু কমলা লেবু কিন্তু শীতকালেই হয়, এটা কিন্তু গরমকালে হয়। তার মানে দুটো সিজনেই কিন্তু আমাদের রসালো ফল দরকার, প্রকৃতি এভাবেই কিন্তু তৈরি করে। তো তার মানে আমাদের সারা বছরই কিন্তু রসালো ফলটা খাওয়া উচিত। এবং ভিটামিন সি থাকে যেসব ফলে, মানে সাইট্রাস ফ্রুটস বলা হয়, যেটার মধ্যে ভিটামিন, টক জাতীয় ফল, যেমন ধরুন বাতাবি লেবু, মৌসম্বি, কমলা লেবু, এগুলো খুব কমন। এগুলো কিন্তু আমাদের সবসময় বেশি ভালো কাজ করে আমাদের স্কিনের ওপরে। তো আমার স্কিন হাইড্রেটেড থাকলো, যখনই না হচ্ছে তখন দেখা যাচ্ছে এই মেলানিনটা আস্তে আস্তে কিন্তু স্কিন প্রোটেকশন। আর আরেকটা যেটা বললাম, স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে। এবং আমার স্কিনটাকে হাইড্রেটেড রাখা, একটা তো খাবারের ব্যাপারটা বললাম যেটা ইন্টারনালি, এবার এক্সটার্নালি আমার একটা ভালো ময়েশ্চারাইজার লাগাতে হবে আমার স্কিন টাইপ অনুযায়ী। তাহলেই দেখা যাবে আমার স্কিন হাইড্রেটেড থাকছে, আর্দ্রতা ঠিক থাকছে, স্কিনের ডাল লাগছে না, দেখে গ্লো থাকছে, মানে ফ্যাকাশে লাগছে না, মনে হচ্ছে বয়স্ক হয়ে গেছে, এই ব্যাপারগুলো থাকবে না। এইভাবে মেনটেন করতে হয় স্কিনকে। তার জন্যই মানে রোদের ব্যাপারটা যদি এফেক্ট করে, শুধু স্কিনের ট্যান বা আমার যে সূর্যের আলোয় পুড়ে গেল তেমন নয়, আমার কিন্তু মেলাসমার মতো সমস্যাকেও টেনে নিয়ে আসে। একদম। তাহলে এত কিছু কিন্তু হতে পারে, তাই আপনাকে সচেতন থাকতে হবে। আর আপনাকে অনেক দিন সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আপনার পাশে কিন্তু রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। কেউ আছেন ফোনে, কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, কথা বললে শুনতে পেতাম হয়তো। হ্যালো, তো যাই হোক, আরেকবার চেষ্টা করুন, নিশ্চয়ই কথা হবে। এবং স্কিন ওরিয়েন্টেড যে কোনো সমস্যায় আমাদের হোক না কেন, সব কিছুর জন্য ট্রিটমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আরও একবার আপনাদের জন্য একটু হেল্পলাইন নাম্বারটা বলবো, 9830235527 বা 37। এই দুটি নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে স্টুডিওতে ফোন করতেই পারেন, কিন্তু চেম্বারে কিভাবে আসবো, কোথায় আসবো, কবে চেম্বার, কোথায় চেম্বার, কটা থেকে কটা পর্যন্ত চেম্বার, কোন চিকিৎসক আসছেন, সব ডিটেলসটা জানতে হলে আপনাদের কিন্তু হেল্পলাইন নাম্বারেই ফোন করতে হবে। বা আপনি যদি চেম্বারে এসে ডক্টর দেখাতেও যান, তার জন্য যে অ্যাপয়েন্টমেন্টটা দরকার সেটাও কিন্তু হেল্পলাইন নাম্বার থেকেই আপনার সম্ভব হওয়া। তাই হেল্পলাইন নাম্বার নোট করতে ভুলবেন না। এই নাম্বার অনুষ্ঠানের পরে ভীষণ কার্যকরী আপনার জন্য, অনেক কাজে আপনার লাগবে, তাই নাম্বারগুলো নোট করুন। এবং আমরা যে সমস্যা নিয়ে কথা বলছিলাম, যে স্কিনে যদি আমার দাগ পড়ে গেল, আমার সমস্যা চলে এলো, তখন তো আমি হয়তো পার্লারে যাচ্ছি, চেষ্টা করছি, অনেক কিছু প্রোডাক্ট ব্যবহার করছি, কিন্তু তাও তো সমাধান পাচ্ছি না, তখন কি উপায়? দেখুন, আমরা সাধারণত যখন দুটো ব্যাপার হয়, যখন দেখি কোনো কালো দাগ এসছে তখন আমরা ফর্সা হওয়ার ক্রিম মাখি। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে কিছু মলম
দোকান থেকে কিনে এনে বা কোনো একটা ক্রিম যাতে লেখা আছে যে আপনার ফেয়ারনেস হবে এরকম কথাগুলো লেখা থাকে, যেখানে সেই মলমগুলো বা ক্রিমগুলো লাগানো হয়। প্রথম কথা, সেই মলমগুলো আমার স্কিনের জন্য উপযুক্ত কিনা জানতে হবে। যদি সেটা মলম হয়, ওষুধের দোকান থেকে কেনা হয়, তাহলে ডাক্তার অ্যাডভাইস করেছে কিনা, কারণ এই কিছু কিছু এরকম মলমের মধ্যে স্টেরয়েড থাকে আমরা জানি, এবং সেই যে ওষুধগুলো তার একটা মেয়াদ থাকবে, কদিন লাগাতে পারে, 7 দিন 15 দিন। বেশি দিন লাগালে কি হবে, হয়তো দাগটা সেই মুহূর্তের জন্য চলে যাবে, কিন্তু আস্তে আস্তে স্কিনটাকে পুরো ড্যামেজ করে দেবে, স্কিনটা পুরো একদম নষ্ট হয়ে যাবে। দেখবেন অনেকেরই স্কিন লাল হয়ে থাকে, ঠিক আছে, তার গায়ের রং হয়তো কালচে বা শ্যামলা, কিন্তু স্কিন লাল হয়ে আছে, গালগুলো লাল হয়ে আছে, কারণ ওখানে সে ফর্সা হওয়ার ক্রিম মেখেছে, সেটা মলম হোক ওষুধের দোকান থেকে বা এমনি কসমেটিক কিনে নিয়ে আসুক অ্যাডভার্টাইজ দেখে। ওটা করে কী হবে, স্কিনটা লাল কেন হয়ে থাকে, স্কিনটা পাতলা হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে যায়, এবং ওখানের যে আমাদের যে রক্তের জালিগুলো স্কিনের নিচের লেয়ারগুলোতে থাকে সেগুলো ভেসে ওঠে, এতটা পাতলা হয়ে যায়। আলটিমেটলি কী হবে, ওই জায়গা থেকে একটা টাইমের পর কিন্তু ব্লাডও বেরিয়ে যেতে পারে, কারণ পাতলা হয়ে যাচ্ছে স্কিন, ঠিক আছে। একটু পাউডার মাখলে, একটু জল লাগালেও কিন্তু তখন দেখবেন জ্বালা জ্বালা করছে, আর অন্য কিছু তো লাগানো যাবেই না। রোদে গেলে আরও মারাত্মক হয়ে যায়। অনেকের দেখা যায় সেই ক্রিম ফিম লাগিয়ে অনেকের লোম উঠে যাচ্ছে, মহিলা কিন্তু তার লোম গজাচ্ছে, এরকম সাইড এফেক্টও হয়, ঠিক আছে। এটা প্র্যাকটিক্যাল দেখা আমাদের। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা করে। দ্বিতীয়ত কি করছে, আবার বিভিন্ন ধরনের ঘরোয়া যেগুলো আমরা মানে মানে সোশ্যাল মিডিয়াতে দেখছি, ওগুলো এইটা ডলছে ওটা ডলছে, সবগুলোর একটা মাত্রা থাকে। প্রাকৃতিক জিনিস সব সময় ভালো, কিন্তু সেটাও একজন কিন্তু এক্সপার্টের এক পরামর্শ নিয়ে করা উচিত, কারণ তার মধ্যে বিভিন্ন, ধরুন লেবুর মধ্যে অ্যাসিড আছে, সেটা কতটুক মাত্রায় আপনার দেওয়া উচিত। অ্যালোভেরা ভালো, কিন্তু আপনি গাছ থেকে তুলে নিয়ে একটা অ্যালোভেরা লাগিয়ে নিলেন, হয়তো সেখানে অনেক সময় অ্যালার্জিক টেন্ডেন্সি হতে পারে, এরকম অনেক কিছু আছে। তাই ওগুলো না করে আপনার দরকার প্রপার মেনটেনেন্স, প্রপার অ্যাডভাইস, ঠিক আছে। যখন আপনার এরকম সমস্যা চলে আসছে আমাদের কাছে আসুন, আমাদের ওই পদ্ধতিগুলো, যেটা হ্যাঁ এটা একটা পদ্ধতি, আরেকটা কি হচ্ছে, ব্লিচ করে দেয়। ব্লিচ কিছু প্রোডাক্ট আছে, অনেকে বিভিন্ন পার্লারে যায়, গিয়ে ব্লিচ করে নেয়। ব্লিচ করলে কি হয়, স্কিনটাকে রং নষ্ট করে দেওয়া হয়। তা আপনি চুলেও ব্লিচ লাগান, দেখবেন চুল কিন্তু আপনার গোল্ডেন হয়ে যাবে, সাদা কালো চুল, তার মানে অরিজিনাল যে স্কিনের যে কালারটা সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, আর বেশি দিন করতে করতে স্কিন কিন্তু ড্যামেজ হবে। এই সবের কিন্তু সলিউশন আছে আমাদের এনবিপিতে। আসুন, ইন্টারনালি ভেতর থেকে এবং বাইরে থেকে দুভাবেই কিন্তু ট্রিটমেন্ট করে আপনার স্কিনকে ভালো করা যাবে। একদম। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় থাকবো, এবং স্কিন বলুন বা আমাদের যে কোনো ইন্টারনাল গুরুত্বপূর্ণ অর্গান বলুন, কোনো রকমের সমস্যা নিয়ে যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা ঠিক কতটা ভালো আছেন, কতটা খুশি, তারা কি বলছেন তারা এনবিপিকে নিয়ে, সেই বিষয়গুলোর দিকে একটু নজর রাখি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়াই। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? ওই তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যত বড়ই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিতা দাস। বয়স? 50। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছে না আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কী করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে টিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছি বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি,
ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিছু বাকি নেই, ঠিক কিন্তু আছে। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আছি উনি কিন্তু আমাকে বলেছেন আপনার প্রচণ্ড খিদে হবে, একদম সত্যি কথা। স্যার আপনার নাম? আমার নাম বাবুলাল মণ্ডল, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে হুম। আমি এই রোগ জানতে পারি এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। আচ্ছা। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভরসায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? ফার্স্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, হ্যাঁ। পিপি আছে 112। 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ, আচ্ছা, কোনো রকম আর কোনো কমপ্লিকেশন, আনুষঙ্গিক কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া, এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেশার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বললো কোথা থেকে তুমি ভালো হয়েছো, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন আজকে, আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি, মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেইও। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। ফের এই অবস্থা, দুজনে পড়ে থাকলে কে কাকে দেখবে বলো তো? ধরো শুভক, কত ভালো আছেন এনবিপিতে এসে আমাদের বন্ধুরা, এটা আমাদের কাছে খুব বড় একটা পাওয়া। তাই অবশ্যই যদি আপনারাও থাকতে চান ভালো, আপনারা যদি সুস্থ থাকতে চান, আপনারা দীর্ঘদিন সুন্দর থাকতে চান, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর কিভাবে যোগাযোগ করব, কিভাবে চেম্বারে পৌঁছে যাব, বিষয়টা কিন্তু এখন সকলের জানা ভীষণ সহজ, কারণ এনবিপির নিজস্ব 2টি নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, 9830235527
37 বা 37, এই দুটি নাম্বার আপনাদের সেভ করতে হবে, ফোন করতে হবে, কথা বলতে হবে এবং অবশ্যই এনবিপি চেম্বার সম্পর্কে কিন্তু জেনে আপনাকে যোগাযোগ করতে হবে। তাই এই দায়িত্বটা আপনারা যদি পালন করেন তাহলে বাকি সবটা আপনাদের সুস্থ রাখার, আপনাদের সুন্দর রাখার দায়িত্ব কিন্তু পালন করবেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন অবশ্যই ডক্টর এস ভাদুরী। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলছিলাম, এবং প্রথমত আমরা পিগমেন্টেশন নিয়ে আলোচনা করলাম, আমরা ফ্রেকলস নিয়ে আলোচনা করলাম, আমরা ট্যানিংয়ের প্রবলেম নিয়ে আলোচনা করলাম। এগুলো ভালো হচ্ছে এবং শুধুমাত্র এনবিপি নয়, পাশাপাশি আপনারা লাইলিগেন্স আরেকটা ডিভিশনও আনছেন, যেখানে এর ট্রিটমেন্টও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। একটু ছোট করে শুধু শুনে নেব যে যারা হয়তো কোনো পার্লারে গিয়ে স্যাটিসফাই হচ্ছে না, যারা ভাবছে যে একজন অভিজ্ঞ চিকিৎসক আমার মাথার উপরে থাকবে, একজন স্কিন এক্সপার্ট আমার মাথার উপরে থাকবে, তারপর হবে আমার ট্রিটমেন্ট, তারা কি লাইলিগেন্স আসবে? তারা কি এনবিপি ছত্রছায়ায় নিশ্চিন্তে ট্রিটমেন্ট করতে পারে? একদম। আমি এখানে একটু বলে দিই পার্লারের পারপাসটা কি। পার্লারের দেখুন দুটো পারপাস আছে। একটা হচ্ছে দেখুন আমরা কি বলি স্টাইলিংয়ের জন্য। স্টাইলিং কেমন? ধরুন আপনি একটা পার্টিতে যাচ্ছেন, আপনার একটা হেয়ার কাট দরকার, অথবা আপনার সেই মুহূর্তে দেখে খুব গ্লোরিয়াস লাগবে, গর্জিয়াস লাগবে, সে জায়গায় আপনার পার্লারের যে পারপাসটা সেটা কিন্তু সার্ভ হয়। কিন্তু যখন আপনার কোনো একটা সমস্যাকে ঠিক করতে হবে, সেখানে কিন্তু পার্লারের যে তথাকথিত যে ট্রিটমেন্টগুলো সেগুলো কিন্তু কাজ করবে না। ট্রিটমেন্ট না, সার্ভিসগুলো, সেগুলো কিন্তু কাজ করবে না। তখন আপনার কিন্তু প্রপার ট্রিটমেন্ট দরকার। এবার প্রপার ট্রিটমেন্ট কে দিতে পারে? একজন এক্সপার্টকে, যে সেই ফিল্ডের নলেজ রয়েছে এবং এক্সপার্টিস আছে, তার অভিজ্ঞতা আছে, তার স্কিল রয়েছে ওই ব্যাপারে। সেখানেই কিন্তু আসবে আপনার একজন ডাক্তারের দরকার। কেন ডাক্তারের দরকার? কারণ সুপারভিশন যদি ডাক্তার করে তাহলে সে কিন্তু জানবে আপনার স্কিন টাইপের ঠিক কোনটা আপনার স্কিন টাইপ। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, স্কিনের সমস্যা শুধু বাইরে দিয়ে ট্রিটমেন্ট নয়, স্কিনের সমস্যা ইন্টারনাল ট্রিটমেন্টেরও দরকার আছে, যেখানে আপনার মেডিকেশান দরকার। আপনি পার্লারে গেলে কিন্তু কোনো মেডিকেশান নিতে পারবেন না, কারণ ওনাদের এটা অথরিটি নেই কোনো মেডিসিন দেবার, এটা সবাই জানে। পার্লারের পার্টটুক করবে, এবং যেটা আপনি চাইছেন যে আপনি ঠিক করে আপনার স্কিন টাইপটাকে ঠিক করে, স্কিনের প্রবলেমটা সলভ করে লাইফ টাইম একটা হেলদি স্কিন, একটা ইয়াং স্কিন, একটা গর্জিয়াস স্কিন যদি চান, তাহলে কিন্তু আপনার আসতে হবে আমাদের এনবিপিতে। কারণ এখানে ভেতর থেকে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে এবং বাইরে থেকেও মেনটেন করবে। এবং আমাদের কাছে এখানে অনেক অ্যাডভান্স মেশিনারিজ আছে, ঠিক আছে, অনেক অ্যাডভান্সড গ্যাজেটস আছে যেগুলো স্কিনের ওপর ইউজ করা হয়, এবং সেটা কিন্তু এক্সটার্নালি ইউজ করা হয়, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বিদেশেও চলছে সেগুলো। সেই ট্রিটমেন্টের মাধ্যমে এবং আমাদের ইন্টারনাল আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে দুটো কম্বিনেশনে যখন একটা ট্রিটমেন্ট হবে, তার রেজাল্ট কিন্তু সবসময় বেটার হবে। একদম। আমরা এই বিষয়ে আলোচনায় আবারও ফিরবো, তবে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। বলুন, কে বলছেন? শিবরিয়া থেকে জয়দীপ বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে পায়ের যে গোড়ালি নিচে ঠিক ব্যথা করছে, এবং আমি একটু সকালে হাঁটাহাঁটি করি, আমার একটু মানে সমস্যা আছে সুগার জনিত কারণে। তো সকালে হাঁটাহাঁটি করার পর সেই ব্যথাটা আরো বেশি বেড়ে যায়। আচ্ছা, আপনার জুতো কি টাইট জুতো পরেন? আমি সকালে বুট জুতো পরে চলাফেরা করি আর মানে সারাদিন আপনি কি জুতো বেশি পরেন? নরম, খুব শক্ত জুতো না। না, সারাদিন কি আপনি জুতো পরেন, ইউজ করেন বেশি? অফিসে কাজের টাইমে তো জুতো ইউজ করতে হয়, অনেক সময় জুতো খুলে রেখেও কাজ করতে হয়। আচ্ছা, আপনি কোনো করা হয় আর। আচ্ছা, আপনার ফুড হ্যাবিটটা কেমন? মানে হাই প্রোটিন ডায়েট কি নিচ্ছেন আপনি? আমার হাইট 5 ফুট 5 ইঞ্চি, আমার ওয়েট হচ্ছে 85। আর মানে আপনি খাদ্য খাবারের ধরনটা কি একটু বলুন? খাদ্য খাবারের ধরন হচ্ছে দুপুরবেলা যেহেতু অফিসে থাকতে হয়, লাঞ্চটা করতে করতে একটু সময় কখনো 2টো কখনো 3টে এরকম বাজে, আর রাত্রি 10টার নাগাদ। রাতে 10টায় খাচ্ছেন এবং দুপুরে 3টের দিকে হচ্ছে, তাই তো? 3টে ঠিক থাকে না। আচ্ছা, আপনার হাইটটা কত বলুন তো? 5 ফুট 5-এর মতো। 5 ফুট 5। দেখুন, আপনার যে বডি ওয়েট সেটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এবং বডি ওয়েট দুরকমভাবে বেশি হয়। একটা হচ্ছে যদি আপনি খেলোয়াড় হন একজন, শুনুন আপনি এবারে, ঠিক আছে, যদি আপনি খেলোয়াড় হন
তাহলে আপনার বডি ওয়েট বেশি হবে, হতেই পারে, তাতে কোনো খারাপ নেই। কারণ হচ্ছে সেখানে আপনার মাসেলের যে ভলিউমটা সেটাই বেশি থাকবে, এটা হচ্ছে নিয়ম। কারণ দেখবেন আপনি একজন যে কুস্তিবীর অথবা যে বডি বিল্ডার ওয়েট লিফট করে, এদের কিন্তু মাসেল ভলিউমটা বেশি। বক্সার তাদের মাসেল ভলিউমটা বেশি, স্পোর্টসম্যান তাদের মাসেল ভলিউমটা বেশি, ঠিক আছে। তাতে যদি তার ওজনটা বেশি থাকে ভালো, বই খারাপ নয়। কিন্তু যারা ধরুন অ্যাক্টিভ স্পোর্টসের মধ্যে নেই পার্মানেন্ট মানে প্রেজেন্টলি, তাদের যখন ওজন বেশি থাকে সেটা কিন্তু খারাপ। কারণ সেখানে কিন্তু মাসেল ভলিউম বেশি থাকবে না, সেখানে ফ্যাট বেশি থাকবে, এবং ফ্যাট অতিরিক্ত মাত্রায় থাকা মানে সেটা আনহেলদি। সেটা আপনার হতে পারে আপনার সেলুলাইটস হতে পারে, ঠিক আছে, যেটা আপনার স্কিনের নিচে থাকে সেই লেয়ারগুলোকে সেলুলাইটস বলা হয় এক ফ্যাট। আবার ধরুন ভিজারাল ফ্যাট বলা হয়, যেগুলো আপনার অর্গানের মধ্যে লেগে থাকে, ঠিক আছে। এই দুটো ব্যাপারেই কিন্তু ফ্যাটটা ক্ষতিকারক, এক্সট্রা ফ্যাটটা। তাহলে যদি এই ওজনটা আপনার বডি ক্যারি করতে হয়, এক্সট্রা ফ্যাটের ওজন, তাহলে আপনার শরীরের বিভিন্ন জয়েন্টে, যেগুলো আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্ট, যেমন কোমরের, তারপরে হাঁটুর, অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলোতে চাপ অনেক বেশি পড়ে। যখন অতিরিক্ত চাপ পড়ে তখন কিন্তু ব্যথার সৃষ্টি হয়, এবং যদি কারো ওরকম একটা কন্ডিশন থাকে যে তার ক্ষয় হচ্ছে বা সাইনোভিয়াল ফ্লুইড শুকাচ্ছে, সেখানেও ব্যথাটা কিন্তু বাড়তে থাকবে। এবার আপনার হচ্ছে গোড়ালি, গোড়ালিতে আপনি হাঁটলে কেন ব্যথা হয় এইটা আমি বোঝানোর জন্য এতগুলো কথা বলছিলাম। আপনার ওয়েটটা যেহেতু বেশি, তার জন্য কি হচ্ছে, আপনার যে ক্যালকেনিয়াম হাড়টা, গোড়ালির একটা হাড় আছে যার নাম ক্যালকেনিয়াম, এখানে কি হয়, চাপটা লাগছে। এবার সেটা যদি আপনার নর্মাল থাকতো তাহলে অতটা প্রবলেম হতো না, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওখানে একটা এক্সট্রা গ্রোথ হয়, যেটাকে বলা হয় ক্যালকেনিয়াম স্পার, ঠিক আছে। ওই গ্রোথটা যদি হয় তখন কিন্তু যখনই আপনি হাঁটতে যাবেন, একটু হার্ড জুতো পরবেন, বেশিক্ষণ ধরে জুতো পরে থাকবেন, সেই জায়গাটায় কিন্তু ব্যথার খুব অনুভব করবেন, এবং দিনে দিনে দেখবেন ব্যথাটা বাড়ছে, কষ্টটা বাড়ছে, লেংচে লেংচে হাঁটতে হচ্ছে। এই থেকে কিভাবে ঠিক করতে হবে, আপনার প্রথম করতে হবে যেটা, হাই প্রোটিন ডায়েটটাকে আপনি বন্ধ করুন, মানে অতিরিক্ত প্রোটিন ডায়েট এখন নেবেন না আপাতত, ঠিক আছে। জলের পরিমাণটা বাড়িয়ে দিন, এবং তার পাশাপাশি কী করতে হবে, আপনার ওজনটা যাতে কমে সেটা মাথায় রাখুন। আর এই যে ক্যালকেনিয়াম স্পার হয়েছে সেটাকে ঠিক করার জন্য, বা ওভারঅল আপনার হেলথটাকে ঠিক করার জন্য আমাদের এনবিপিতে আসুন, আমাদের এখানে ট্রিটমেন্ট আছে। আপনি কিছুদিন ট্রিটমেন্ট করালেই দেখবেন আপনার 3টে কাজ হবে। একটা হচ্ছে ওয়েট অটোমেটিক কমবে, আপনার যে ব্যথাটা আছে সেটা কমবে, এবং তার পাশাপাশি যে আপনার এক্সট্রা হাড়ের গ্রোথ, সেটা এক্সরে করলে আমরা বুঝতে পারবো, সেই গ্রোথটাও কিন্তু নর্মালাইজ হয়ে যাবে। একদম তাই, যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, একদম। তাই তো। মানে সমস্যা আপনার যাই হোক না কেন, আপনি টিভির অনুষ্ঠান দেখে হয়তো ভাবছেন আরে এই সমস্যাটা তো আমার রয়েছে, তাহলে ডাক্তারবাবু কিন্তু বলে দিলেন এবার আপনাকে যোগাযোগ করতে হবে। অনেকে টিভির অনুষ্ঠান দেখে ভাবেন যে শুধুমাত্র আমার উদ্দেশ্য যে লাইভ অনুষ্ঠানে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো, এটা ভালো কথা, আপনারা ফোন করেন, এটা আমাদের খুব ভালো লাগে। কিন্তু যদি আপনি না পান ফোনে লাইভ অনুষ্ঠানে, তাহলে কি করবেন? মাসের পর মাস, বছরের পর বছর ধরে শুধু চেষ্টা করবেন, নাকি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন এনবিপির চেম্বারগুলোতে? তাহলেই আপনি কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। তাই নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন, আর নিজেকে ভালো এবং ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই এনবিপির চিকিৎসকদের অভিজ্ঞ পরামর্শ আপনার জন্য ভীষণ রকমভাবে কিন্তু প্রয়োজনীয়। স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বললাম, অর্থাৎ আপনার স্কিনের যাই সমস্যা থাকুক না কেন, তার জন্য মেডিসিন বলুন, আপনি প্রোডাক্ট বলুন, ট্রিটমেন্ট বলুন, সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর আপনার মাথার উপর থাকবেন অভিজ্ঞ চিকিৎসকেরা, থাকবেন স্কিন এবং হেয়ার এক্সপার্টরা। এবার চলে এসে কয়েকটা ক্রিটিক্যাল সমস্যার কথা। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে যে সেতির সমস্যা, যেটা আমাদের মনের উপর ভীষণ রকমভাবে এফেক্ট ফেলে। কোনো ছোঁয়াচে রোগ নয়, একজন সেতি মানুষকে যদি আপনি টাচ করে সারাদিনও বসে থাকেন, আপনার সেতি কোনো দিন হওয়ার নয়। যদি হয় সেটা আপনার এমনিই হলো আর কি। তাহলেও কেন এত ভয়ের সেতি রোগটা, কেন এত মন খারাপ করে দেয় সেতি রোগটা, এর কি কোনো ট্রিটমেন্ট রয়েছে? সব বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরবো। তবে আমাদের সঙ্গে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন, কে বলছেন? আমি শোভন হালদার বলছিলাম, মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে বলুন, কি সমস্যা? সমস্যা আমার মানে যা খাই পেটটা ফুলে যায়। পেটটা ফুলে যায়। বয়স কত আপনার? বয়স হচ্ছে 30। আচ্ছা, যাই খাচ্ছেন পেট ফুলে যাচ্ছে, আপনার কি ধরনের খাদ্য খাবার একটু বলুন।
আমি খাদ্য খাবার বেশি দিন খাই না, ওই হয়তো ভাতে মাছের ঝোল খেলাম দুপুরে, সকালে মুড়ি দিয়ে খেলাম, এইসবই খাই। আচ্ছা, আর আপনার পায়খানা পরিষ্কার হয়? ওটা ঠিকঠাক, মানে কখনো হয় কখনো হয় না ঠিকঠাক। জল কতটা খান আপনি? জল প্রায় 2.5 লিটার খাচ্ছি। আচ্ছা, আর ঘরোয়া খাবারই খাচ্ছেন তাই তো? হ্যাঁ। এটা কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? এই প্রবলেমটা আমার দেখতে পাচ্ছি আমি 1 বছরের কাছাকাছি। একবার কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আগে? ট্রিটমেন্ট বলতে আমি একটা অন্যপ্যাথি খাচ্ছি, তো যেমন আমার মানে সুবিধা হচ্ছে। কিছু হয় না, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। প্রথম কথা দেখুন, আমরা রোগের ট্রিটমেন্ট করব দুভাবে। একটা হচ্ছে ওষুধের মাধ্যমে, মানে আমাদের ওষুধ খেতে হবে। কোন ওষুধ খাবো যেটার আমার কোনো সাইড এফেক্ট হবে না। আমার কোন ওষুধের সাইড এফেক্ট নেই, যেই ওষুধগুলো আমার প্রাকৃতিকভাবে কিন্তু তৈরি, ঠিক আছে? এখানে আসছে আয়ুর্বেদের কথা। আয়ুর্বেদ কিন্তু শুধু রোগ সারায় না, সে একজন ব্যক্তিকে কিন্তু সম্পূর্ণভাবে একটা মানে মানে জীবনশৈলী তৈরি করে দেয়, ঠিক আছে? তার মানে আমার কি করতে হবে, ওষুধও খেতে হবে এবং তার পাশাপাশি আমার যে লাইফস্টাইল, যেটা জীবনশৈলী বললাম, এই লাইফস্টাইলটা কিন্তু মডিফিকেশান করতে হবে, কিছু চেঞ্জেস আনতে হবে। কীরকম? আমার দেখুন, আপনার পটি ক্লিয়ার হচ্ছে না ডেইলি। এখানে একটা আপনি কি করুন, ঘুম থেকে উঠে আপনি ফার্স্ট হালকা গরম জল 1 গ্লাস খাবেন, মিনিমাম 1 গ্লাস খাবেন কিছু খাবার আগে। খাবার পর আপনি কিছুটা গ্যাপ দেবার পর একটু এই যে আধ ঘন্টার মতো গ্যাপ দিন, এই গ্যাপটা আপনি কিছু ব্যায়াম করে নিন। অনেক রকম ব্যায়াম আছে যেগুলো আমাদের কাছে এলে আমাদের এখান থেকে গাইড করে দেওয়া হবে। সেই ব্যায়ামগুলো করলে আপনার দেখবেন পটিটা ক্লিয়ার হওয়ার একটা আর্জ আসবে, মানে ভেতর থেকে একটা বেগ আসবে পটিটা যাতে ক্লিয়ার হয়, ঠিক আছে? গেল, এটা রেগুলার করতে থাকতে হবে। এবং তারপরে গিয়ে আপনি পটিটা যখনই যাবেন তখন দেখবেন ক্লিয়ার হচ্ছে। এটা রেগুলার করলেই কিন্তু আপনার ওই টাইমটাতেই হ্যাবিট হয়ে যাবে। হয়ে গেল। এইবার সারাদিন আপনি খাদ্য খাবার খাচ্ছেন, রাত্রে যখন ঘুমোতে যাবেন আবার কিন্তু হালকা গরম জল খেয়েই ঘুমোতে যাবেন। এটা হচ্ছে জলের ব্যাপার বললাম। সারাদিনে মিনিমাম আপনার 8 গ্লাস জল খাওয়া দরকার যদি আপনি মানে সাধারণভাবে চলাফেরা করেন। আর যদি খুব বেশি এক্সারসাইজ করেন, খুব বেশি পরিশ্রমের কাজ, তাহলে কিন্তু 1 লিটার জল এক্সট্রা খেতে হবে। মানে কাজটা যদি 1 ঘন্টা সেই পরিশ্রমের কাজটা হয় তাহলে 1 লিটার জল এক্সট্রা খেতে হয়, কারণ না হলে শরীরে জলের পরিমাণ কমে যায়, ঠিক আছে? এটা গেল। দ্বিতীয়ত, আপনার যে খাদ্য খাবারগুলো খাবেন সেই খাদ্য খাবারের মধ্যে যাতে মানে থাকে, মানে ফাইবার থাকে, ঠিক আছে? ফাইবারটাকে আমি বাংলায় কিভাবে বোঝাবো, ধরুন আমরা ফলের মধ্যে দেখবেন আঁশ বলে না, আঁশ, ফলের মধ্যে আঁশ থাকে, আমাদের বিভিন্ন ভেজিটেবলসের মধ্যে আঁশ থাকে, ঠিক আছে? ওই জিনিসটা কিন্তু আমাদের দরকার। সেগুলো কি হয়, আমাদের পটিটা নর্মাল হতে সাহায্য করে। তাহলে আমার রেগুলার একটা যদি ফল খাই, ঠিক আছে, হাই ফাইবারওয়ালা ফল খাই, তাহলে ওটা আমার জন্য ভালো কাজ করবে। তাছাড়া আমার শাকসবজি, এই শাকটাও কিন্তু আমাদের খুব ভালো উপকার করে, আমাদের পটিটাও ক্লিয়ার করতে সাহায্য করে। এই শাকও কিন্তু আমার খাবারের মধ্যে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে যে কোন শাকটা আমার সহ্য হচ্ছে। তার কিভাবে করবেন, যে সিজনে যেই শাকটা তৈরি হয় সেই সিজনে কিন্তু আপনি পাবেন। দেখুন, পালং শাক কিন্তু অ্যাকচুয়ালি শীতকালের, আমরা ধরুন 12 মাস আজকাল পাই, কিন্তু নর্মালি যখন নতুন শাকটা ওঠে তখন শীতকালেই পাওয়া যায়। তার মানে ওই টাইমেই পালং শাকটা খাওয়া উচিত। এবার বিভিন্ন নামের শাক আছে, যেটা যেই সিজনে উঠছে সেই সিজনে কিন্তু সেই শাকটা যেটা বেশি পাওয়া যাচ্ছে মার্কেটে সেই সময় ওটাই খাবেন, তাহলে আপনার উপকার হবে। আচ্ছা, তারপরে এগুলো গেল। তার সাথে সাথে হচ্ছে টাইম। আয়ুর্বেদ বলে একটা সঠিক টাইমে খাদ্য খাওয়া উচিত। মানে আপনার ব্রেকফাস্ট ঘুম থেকে ওঠার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে করে নেওয়া উচিত। আপনার লাঞ্চটা 12টা থেকে 1টার মধ্যে করা উচিত, যে সময় সূর্য সবার মাথার ওপরে থাকে। এবং বিকেলের খাবার মানে রাতের খাবার যত তাড়াতাড়ি পারা যায়। মানে আয়ুর্বেদ বলে সূর্য অস্ত যাওয়ার পর আর না খেতে, কিন্তু সেটা আজকালকার দিনে যেহেতু সম্ভব নয়, মানুষের লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যতটা আর্লি, আমি 11টায় খাবো না, 10টায় খাবো না, আমি চেষ্টা করবো 9টায় খেয়ে নিতে। যখনই আমি সুযোগটা পাবো খাদ্য খাবার যত তাড়াতাড়ি খেতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমার খাদ্য খাবার হজম হবে, পটি ক্লিয়ার হবে, গ্যাস, অ্যাসিডিটি এগুলো ঠিক থাকবে, বাড়বে না। এবং এই যে পেট ফুলে থাকা, যেটা আপনি বলছিলেন পেটটা কেমন ঢাকের মতো হয়ে যায়, এইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আর যখন পেট ঠিক থাকবে তখন কিন্তু আপনি এমনিতেই সুস্থ থাকবেন।
একদম ঠিক কথা। তাই আপনাকে সুস্থ রাখার জন্য সবসময় কিন্তু তৎপর এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। চট করে একটু বলে রাখবো কোথায় কোথায় চেম্বার রয়েছে। বনগাঁয় কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন নিয়ম করে, ডক্টর এন ভট্টাচার্য কিন্তু থাকছেন। ক্যানিংয়ে ডক্টর আর দেখে পাচ্ছেন। কাকদ্বীপে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। নতুন সেন্টার কিন্তু আবারও নতুন চেম্বার কিন্তু আমাদের কাকদ্বীপ। তাই যাদের কাকদ্বীপ এবার যোগাযোগ করার সুবিধার তারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে ভুলবেন না। মালদায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা শিলচর চেম্বারে ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র শিলচর নয়, পাশাপাশি আপনারা কিন্তু গুয়াহাটি এবং ডিব্রুগড় অর্থাৎ আসামের 3টি সেন্টারেই কিন্তু আপনারা পাচ্ছেন এবার ডক্টর বি শর্মাকে। আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। হেরিয়া চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে। মেছেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এ হালদারকে। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে। পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। দুর্গাপুরে এবার আপনাদের জন্য কিন্তু সময় বের করে কিন্তু যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মা। তাই যারা দুর্গাপুরে থাকেন তাদের বলবো এখনই হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং দুর্গাপুরের জন্য নিজেদের নাম নথিভুক্ত করুন। দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হলদিয়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে। পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই আমাদের ল্যান্সটাউন চেম্বারে অভিজ্ঞ চিকিৎসকদের, যেটা শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে। পেয়ে যাচ্ছেন হাতিবাগানে আমাদের চেম্বার এবং পেয়ে যাচ্ছেন খিদিরপুরের চেম্বার। এছাড়া হাওড়ায় আপনারা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলা চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ফোনে কেউ আছেন আমাদের সাথে, একটু দেখে নেব। নমস্কার, হ্যালো। বলছি হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে গেলে মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে, পা যন্ত্রণা করে। পা মানে কেমন যন্ত্রণা করে? মানে পা কোমর থেকে নিচে। আচ্ছা আচ্ছা, কোমরে ব্যথা আছে? কোমরে হালকা ব্যথা আছে, তাই তো? আর আপনার কি কোনো ভারী কাজ করতে হয় বা সামনের দিকে ঝুঁকে কাজ করতে হয়? আর আপনি কি মানে ধরুন বাইক, স্কুটার বা গাড়ি বেশি চলতে হয় বা চালাতে হয়? আচ্ছা, আপনার ওজনটা কত? আপনি 65। আপনি আপনার নিজের চেহারা দেখে কি মনে হয় যে আপনার ভারী চেহারা, মানে ওজনটা বেশি আছে? আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা, এই যে কোমরের সমস্যা, আগেকার দিনে দেখা যেত অনেক বয়স্ক মানুষ যখন হাড়ের জোর কমে যায়, যখন রক্তের জোর কমে যায়, মাংসপেশি দুর্বল হয়ে যায়, তখন এই প্রবলেমগুলো দেখা যেত। কিন্তু আজকাল দেখা যাচ্ছে মোটামুটি মাঝবয়সী যারা বা অল্প বয়সী যারা ভারী চেহারা, তাদের মধ্যেও কিন্তু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। কারণ হচ্ছে দুটো ব্যাপার। একটা হচ্ছে আগেকার দিনে মানুষ কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি করতো, অনেক বেশি হাঁটাচলা করতো, অনেক বেশি মানে কায়িক পরিশ্রম যেটা বলে সেটা করতো। করার ফলে কি হতো, তাদের যে খিদে বা তার যে খাদ্য খাবার খেত সেগুলো খুব সুন্দর করে হজম হতো। আর তখন কিন্তু বাইরের খাবার মানুষ কিন্তু বলতে গেলে শুধু ওই মিষ্টি কিনেই খেত। হ্যাঁ, সেই সময় কিন্তু পাওয়া যেত না। মানে আমি আমার ঠাকুর দাদাদের মানে ইয়াং বয়সের কথা বলছি, তখন বাইরে থেকে রান্না করা খাবার বা প্যাকেট এনে খালি গরম জলে ফেলে দিয়ে খাবার তখন কিন্তু ছিল না। যাই করতে হতো বাড়িতে মায়েদের করতে হতো, সেটা রান্না করা হতো, তারপরে তারা খেতেন। তো সেই জন্যই তখন কিন্তু অনেক হেলদি ছিল লাইফস্টাইলটা। তখন তার জন্য চট করে কিন্তু কারো এই সমস্যাগুলো আসতো না। হ্যাঁ, বয়সের সাথে সাথে মানুষের একটু দুর্বলতা আসে এবং মাংসপেশি 40-45-এর পর থেকে কিন্তু কমতে থাকে। সেই অনুযায়ী বেশি বয়সে গিয়ে ওই সমস্যাগুলো দেখা দিত। কিন্তু আজকালকার দিনে কি হয়েছে, প্রথম কথা, আমাদের খাদ্য খাওয়ার ধরনটা খুব বাজে হয়ে গেছে। আমরা সবসময় চাই শর্টকাট। ধরুন, আজকাল এমনও দিন হয়ে গেছে যে আগে যে বাড়িতে রুটি করে খাওয়া হতো, সেই রুটিগুলোও এখন সবাই কিনে নিয়ে এসে খায়।
কারণ মানুষ সবাই চাইছে একটু আরাম এবং টাইম বাঁচাতে, ঠিক আছে? তার জন্য দেখবেন আপনি আজকাল পাড়ায় পাড়ায় দেখবেন রুটির বিজনেস হয়েছে, অনেক বিজনেস শুরু হয়ে গেছে, মানে অন্য কিছুর থেকে হয়তো রুটির দোকান বেশি চলে এবং তরকারি রাতে করতেই হচ্ছে। হ্যাঁ, এবং দেখবেন লাইন দিয়ে লোক কিন্তু নিচ্ছে, ঠিক আছে? ভিড়, খুব তাড়াতাড়ি গেলেও পাবেন না, ঠিক আছে? এরকম হয়ে যাচ্ছে, মানে চাইলেও পাবেন না। তো এই সিচুয়েশনে কি হয়েছে, মানুষ কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেছে বাইরের খাবারের ওপরে। সে এটা তো রুটির আমি উদাহরণটা দিলাম যে বাইরের খাবারের, কিন্তু রুটিটা ক্ষতিকারক নয়, ক্ষতিকারক হচ্ছে যেগুলোতে প্লাস্টিকে মোড়া খাবারগুলো, যেগুলো রেডিমেড ফুড, সেই জিনিসগুলো কিন্তু যেগুলো ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, সেই খাবারগুলো খেয়ে খাবো না কেউ, বা আমি কোনোদিন খাইনি সেটাও না, যতটা সম্ভব অ্যাভয়েড করলে তা সে কিন্তু তত বেশি সুস্থ থাকবে। তো এই যে লাইফস্টাইলটা আমাদের বদলে গেছে, এই জন্য দেখা যায় অল্প বয়সীদেরও কিন্তু আজকাল এই প্রবলেমটা চলে আসছে, কারণ পুষ্টিগত মান কিন্তু কমে গেছে আমাদের শরীরে, পুষ্টির অভাব পড়ছে, ঘাটতি পড়ছে। আগে সাপ্লিমেন্টের কোনো কনসেপ্টই ছিল না, কিন্তু এখন কিন্তু দেখুন সাপ্লিমেন্ট লোক কিনে কিনে খাচ্ছে, কারণ সে বুঝছে যে আমার এইটার ঘাটতি আছে কোনো একটা সাপ্লিমেন্টের, ঠিক আছে? মিনারেলস, ভিটামিনস, প্রোটিনস এগুলোর অভাব আছে, সেগুলো সবগুলো কিন্তু কিনে খেলেই সবচেয়ে ভালো তা নয়। কিন্তু আমরা দেখছি অনেককে খেয়ে আসছে, তারপরে অন্য একটা সমস্যা নিয়ে আমাদের কাছে চলে আসছে। বলবো প্রাকৃতিক উপায় হচ্ছে সবচেয়ে ভালো। আপনার যে সমস্যাটা, এটাও কিন্তু একটা লাইফস্টাইল সমস্যা হয়েছে, এটার জন্য ট্রিটমেন্ট আছে। আপনার কি করতে হবে, আমাদের কাছে আসতে হবে। একেবারে আয়ুর্বেদ, পিওর আয়ুর্বেদ যেটা বলবো আমি, আয়ুর্বেদ মেডিসিন, তার পাশাপাশি আয়ুর্বেদ পঞ্চকর্মা থেরাপি, এই দুটোর কম্বিনেশনে যখন আপনার ট্রিটমেন্ট হবে, দেখবেন আপনার কোমরের ব্যথা কমবে, আপনার যে রেফার্ড পেইন মানে পা দিয়ে যে ব্যথা নাবছে বলছেন, সেই ব্যথাগুলোও কিন্তু কমবে। শুধু ব্যথার কমার চিকিৎসা নয়, যে কারণে ব্যথাটা হয়েছে সেই কারণগুলোও কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে। দেখবেন তারপরে আপনি কিন্তু দীর্ঘদিন ধরে ব্যথা ছাড়াই কিন্তু বেঁচে থাকতে পারবেন। একদম তাই। যে কোনো ধরনের সমস্যার জন্য, অর্থাৎ আপনার সুগারের সমস্যা থাকুক, আপনার অস্থির সমস্যা থাকুক, আপনার কিডনির সমস্যা, আপনার লিভারের সমস্যা, আপনার হার্টের সমস্যা, বা আপনার দীর্ঘদিনের কোনো সমস্যা, সেটা প্রেশার হতে পারে, থাইরয়েড হতে পারে, কোলেস্টেরল হতে পারে, ইউরিক অ্যাসিডের প্রবলেম হতে পারে, সব কিছু ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে স্কিন ওরিয়েন্টেড সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। স্কিনের যে কোনো ধরনের সমস্যার সমাধান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পাচ্ছেন। মানসিক সমস্যার সমাধান পাচ্ছেন, ম্যানিয়াগ্রস্ততার সমস্যা তার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। নেশাগ্রস্ততা, আসক্ত আপনার পরিবারের আপনার প্রিয় মানুষটি, সেখানেও তাকে কিন্তু সেই সমস্যা থেকে আপনি বের করে আনতে পারছেন। সব ধরনের ট্রিটমেন্ট রয়েছে, বা স্কিনের যে কোনো ধরনের সৌন্দর্যে ব্যাঘাত ঘটাচ্ছে এরকম প্রবলেম, বা হেয়ার ফলিকের প্রবলেম, সমস্ত কিছু ট্রিটমেন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর সে কারণে আপনারাই কিন্তু এখন বলে থাকেন যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্যা আপনার যাই হোক না কেন, আপনি বিশ্বাস করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। পাশাপাশি স্কিন ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। খুব ছোট করে ডক্টর ভাদুরী থেকে জেনে নেব যে আমাদের সেতি, যেটা বললাম সেতির ট্রিটমেন্ট আর সোরিয়াসিস ট্রিটমেন্ট, এর জন্য তো আসতে পারেন বন্ধুরা। হ্যাঁ, অবশ্যই। সাধারণভাবে এটা মডার্ন সায়েন্সে বলছে যে অটো ইমিউন ডিজিজ, মানে এই ডিজিজগুলো একবার হলে আর সারে না, কিন্তু আমাদের আয়ুর্বেদ বলছে কিন্তু এই ডিজিজগুলোকে রিভার্স করা যায়, ঠিক করা যায়। আমাদের এখানে অনেক পেশেন্ট আসছে যারা সেতিতে খুব সুন্দর উপকার পাচ্ছে। এই যে ভিটিলিগো যেটা বলা হয়, সাদা দাগ হয়ে যাওয়া, হ্যাঁ, আর তার পাশাপাশি সোরিয়াসিস, যেটা সোরিয়াসিস এমন একটা রোগ মানুষকে পাগল করে দেয়, এত কষ্টদায়ক, পেইন হয়ে যায়। এবং একটা টাইমে সোরিয়াসিসটা গিয়ে কি হয়, সোরিয়াটিক আর্থারাইটিস, এটা ডেঞ্জারাস, এটা কমতে চায় না, কিন্তু আয়ুর্বেদের সলিউশন আছে। হাত পা ফেটে যায়, মানে চামড়া উঠতে থাকে, সেখানে ঘা হয়ে যায়, ঠিক আছে, কিছু ধরতে পারে না পর্যন্ত, স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়, এটা মাথাতেও হয়, শরীরের বিভিন্ন অংশে হয়। দুটোরই কিন্তু ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদে আছে এবং এটা সাকসেসফুল ট্রিটমেন্ট, ঠিক আছে। তো এই ট্রিটমেন্টগুলোর জন্য যদি আপনি আসেন, আপনার বডি প্রথমে ডিটক্সিফাই করা হবে। যখন ডিটক্সিফাই হবে, অটোমেটিক আপনার ওপরে যে প্রয়োগ হবে ওষুধগুলো, সেগুলো দেখবেন খুব সুন্দর কাজ হচ্ছে, এবং আলটিমেটলি আপনি কিন্তু হাসি মুখে ফিরে যেতে পারবেন। একদম তাই। সব কিছুর জন্য যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। 9830235527 বা 37, এই দুটি নাম্বার একেবারে আপনাদের নাম্বারে ফোন করুন, কথা বলুন, আর বাড়ির কাছাকাছি সেন্টারে পৌঁছে যান। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। প্রত্যেকে খুব ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডক্টর ভাদুরীকে। নমস্কার।